সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট নেতৃত্ব করতে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে মনোনয়ন দিয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। কেনেডি জুনিয়র হচ্ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডির ছেলে। অ্যাটর্নি জেনারেল একজন এনভায়রনমেন্টাল লয়ার ছিলেন। ভ্যাকসিনের উপর আস্থা না রাখার জন্য তিনি এখনও বেশ পরিচিত। কেনেডি জুনিয়র কোভিড-19 পুরো সময়টায় জনগণকে ভ্যাকসিন নিতে নিরুৎসাহিত করেছেন। এর বদলে সবাইকে হাইড্রক্সি ক্লোরোকুইন নামে একটি ইনএফেক্টিভ ট্রিটমেন্ট নেওয়ার পরামর্শ দেন তিনি। গত বছর কেনেডি এক অদ্ভুত কনস্পিরেসি থিওরি নিয়ে আসেন। তার মতে কোভিড-19 কিছু নির্দিষ্ট জাতিকে বেশি করে আক্রান্ত করেছে বা করত। চাইনিজ এবং আশকেনাজি জু যারা আছেন তাদের এই মহামারী কাবু করতে পারেনি। দ্যাটস হিজ থিওরি। কোনো প্রমাণ নেই। এছাড়াও সমকামিতা ও জেন্ডার ডিসফোরিয়ার সাথে পরিবেশ বা কেমিক্যালস এর কানেকশন দেখিয়ে নানা ভিত্তিহীন তথ্য দেন তিনি বিভিন্ন সময়ে। ওয়াটার ফ্লোরাইডেশন ও গরুর দুধ সরাসরি পান করার মতো তত্ত্বেও তিনি বিশ্বাসী এই কেনেডি জুনিয়র। অথচ হার্মফুল ব্যাকটেরিয়া থাকার কারণে সরাসরি গরুর দুধ পান নিষিদ্ধ করে দেয় FDA। এদিকে সেক্রেটারি অফ ইন্টেরিয়র হিসাবে নর্থ ডেকোটার রিপাবলিকান গভর্নর ডা বারগামকে বিবেচনায় রেখেছেন ট্রাম্প। গ্যাস ও তেলের জন্যেই দেশে ড্রিল করে নতুন কূপ আবিষ্কার করার বিশ্বাসী এই গভর্নর 2017 সালে ডেকোরা অ্যাক্সেস পাইপলাইনের বিরোধিতা করায় লাকোটা ওয়াটার প্রোটেক্টরদের ক্যাম্পে সরিয়ে দেন তিনি, অথবা সরানোর আদেশ দেন। এছাড়াও তিনি গর্ভপাত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে একটি আইন পাশ করেন এবং স্কুল ও ট্রান্সজেন্ডার নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ থেকে ব্যান করে দেন তিনি। এমনকি স্কুলে ক্রিটিক্যাল রেস থিওরি, অনেকে পরিচিত হবেন, পড়ানো নিয়েও তার ঘোর আপত্তি দেখা যায়। ডিপার্টমেন্ট অফ জাস্টিসের উচ্চ পদে নিজস্ব 3 লয়ারকে নিয়োগ বা মনোনয়ন দিয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে টাড ব্ল্যাঞ্চ কে প্রিন্সিপাল অ্যাসোসিয়েট ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে ইমেল বাভেকে এবং সলিসিটর জেনারেল, এই প্রসঙ্গে কিছুক্ষণ পরে আসবো, ডি জন সাওয়ারকে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ এই জাস্টিস ডিপার্টমেন্ট বর্তমানে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল ইনভেস্টিগেশন চালাচ্ছে। অন্যদিকে ম্যাট গেটসের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হাউস এথিক্স কমিটিকে তাগাদা দিচ্ছে ডেমোক্রেটরা। এবিসি নিউজ জানাচ্ছে গেটসের বিরুদ্ধে এক নারী সাক্ষ্য দিয়েছেন। ওই নারীর মতে 17 বছর বয়সে তিনি গেটসের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন। আন্তর্জাতিক প্রাঙ্গণে লেবাননের বৈরুতে রাতের অন্ধকারে ভয়াবহ এয়ার স্ট্রাইক চালিয়েছে ইসরায়েল। এর আগে ওই এলাকায় ফোর্সড ইভ্যাকুয়েশন করা হয়। এই হামলায় বাবারি এবং বারাঙ্গেনা, এই দুটি এলাকায় বেশিরভাগ বাসভবন ধ্বংস করে দেওয়া হয়েছে। এসব এলাকায় প্রায় 7 লক্ষ মানুষ বসবাস করতেন। লেবাননে ইসরায়েলি হামলার 8ম উইক চলছে। লেবাননের অফিসিয়ালসরা জানাচ্ছেন ইসরায়েলের সর্বশেষ হামলায় 37 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং 12 জন এমার্জেন্সি রেস্কিউ ওয়ার্কার যারা আছেন তারাও নিহত হয়েছেন। অন্যদিকে বৃহস্পতিবার সিরিয়ার দামেস্কাসে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে, যেখানে 15 জন মারা গেছেন এবং 16 জন আহত হয়েছেন। আর আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি ব্লিংকেনের পদত্যাগ দাবি করেছেন প্যালেস্টাইন আমেরিকান মেম্বার অফ কংগ্রেস রাশিদা তলিব। তার মতে গাজায় ইউএসএইড প্রবেশের অনুমতি দেয় নাই ইসরায়েল। গত অক্টোবরে এই গাজায় ত্রাণ সরবরাহের জন্য প্রতিদিন মাত্র 37টি ট্রাক প্রবেশ করতে দেয় ইসরায়েলি বাহিনী। এরপরেও ব্লিংকেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এছাড়াও বাংলাদেশ প্রসঙ্গে থাকবে, কোন পথে যাচ্ছে, কি অবস্থা তৈরি হয়েছে সেখানে, এবং সাংবিধানিক যে জটিলতা তৈরি হতে যাচ্ছে
আমরা শুনছি যে সামরিক বাহিনীও চলে আসতে পারে ক্ষমতায়, আসলে কি তাই? এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, লেখক, সাংবাদিক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর নকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমরা গত সপ্তাহে দুজনেই ছিলেন আমার সাথে। প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন ভয়াবহ সব সংবাদ আমরা পাচ্ছি। আমি হাসান ফেরদৌস আপনার কাছ থেকে শুরু করব। ট্রাম্পের ক্যাবিনেট সিলেকশন থেকে আমি শুরু করতে চাই। আমি অনুষ্ঠানের শুরুতেই কয়েকজনের নাম উল্লেখ করলাম, তাদের মধ্যে একজন হলেন সলিসিটর, যার অন্যতম কাজ হচ্ছে কোন কেসগুলি আসলে সুপ্রিম কোর্টে উঠবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার তিনি করে থাকবেন। বাট এই তিনজনই তার ক্রিমিনাল ডিফেন্সে ছিলেন। এটি আমরা একটু পরে দেবো, কিন্তু আমার হাতে একটি লম্বা তালিকা আছে, আমি সব কয়টি নাম বলবো না। আমি আপনার কাছে কিছু জানবো। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, অ্যাটর্নি জেনারেল ম্যাট গেটস, টাড ব্লাঞ্চে বাদ দিলাম আমি, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কথা, হেলথ অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস HHS সেক্রেটারি রবার্ট জুনিয়র কেনেডি, যেটি আমি প্রথমে বললাম, এবং ইউএস অ্যাম্বাসেডর এলিস স্টেফানিক, আর বর্ডার সিজার নিয়োগ দেওয়া হচ্ছে টম হোমেনকে। আরেকটি কথা না বললে হয় না, ডিফেন্স সেক্রেটারির পদে নেওয়া হয়েছে বিট হেক্সেটকে। আমি আপনার কাছে জানবো আপনার প্রাথমিক প্রতিক্রিয়া এবং এই নিয়োগগুলি আপনি কিভাবে দেখছেন এবং কতখানি ভয়ানক হতে পারে এই নিয়োগগুলি। ধন্যবাদ হাবিব ভাই, নকিব ভাই, সালাম আলাইকুম। প্রোগ্রাম শুরু করার আগে আমি আর নকিব ভাই কথা বলছিলাম, অনলাইনে কথা বলছিলাম। নকিব ভাই বললেন যে ক্লাউন শো। জি, ক্লাউন শোতে ক্লাউনরা আনন্দ পায় কিনা জানি না, কিন্তু আমরা তো আনন্দ পাই না এই সমস্ত ক্লাউন শোতে। রাইট। তবে কথাটা একটু বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছে, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট। অলমোস্ট 8 কোটি মানুষ তাকে ভোট দিয়েছে। অলমোস্ট 76-77 মিলিয়ন, এখনো গোনা হচ্ছে, মেবি ক্লোজ টু 80 মিলিয়ন লোক। বলে তাকে ডিসমিস করার কোন রকমের যৌক্তিকতা আমাদের নেই। হি হ্যাজ বিন ইলেক্টেড অ্যান্ড গিভেন এ ম্যান্ডেট, মানতে হবে। এবং তিনি তার পছন্দের লোকজনকে তার মন্ত্রিসভায় নিয়োগ করতেই পারেন, এ ব্যাপারেও কিন্তু কোনো তর্ক নেই। তিনি তাকেই নেবেন যার সঙ্গে কাজ করে তিনি কমফোর্টেবল। গতবারে আমরা কি দেখেছি, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, গতবারের মন্ত্রিসভার প্রায় 15 জন সদস্য নানা কারণে নানা অভিযুক্ত হয়েছেন, এবং 3 জন কিন্তু পদত্যাগ করতে বাধ্য হন। ঘুষ নেওয়ার জন্যে, আইন ভঙ্গের জন্যে, নিয়ম শৃঙ্খলা ভঙ্গের জন্য 3 জন, সব মিলে 15 জন জাস্টিস ডিপার্টমেন্ট রেফার করেছিল ইনভেস্টিগেট করবার জন্য, করা হয়েছিল, আলটিমেটলি করা হয়নি। তফাৎ ছিল এই যে গতবারে কিন্তু এই অসঙ্গতি সত্ত্বেও ট্রাম্পের মন্ত্রিসভায় একাধিক ব্যক্তি ছিল যাদেরকে আমরা বলি অ্যাডাল্টস ইন দ্য রুমে তার কক্ষে মন্ত্রিসভায় এমন সব লোক ছিলেন যারা দক্ষ, ওর খাওয়া অভিজ্ঞ, বিষয়টা যারা বোঝেন। যেমন ধরা যাক তার চিফ অফ স্টাফ জন কেলি। আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু ইম্পালসেস আছে করার, এই করে ফেলবো, মেক্সিকোতে যে বোমা ফেলবো তিনি বলে বসলেন, ড্রাগ ডিলারদের মারবার জন্য মেক্সিকোতে যে বোমা ফেলে বসবো। এই সমস্ত ইম্পালসকে কার্টেল করেছিলেন কিন্তু মূলত এই অ্যাডাল্টস ইন দ্য রুম। এবার যে মন্ত্রিসভা বা ক্যাবিনেট হতে যাচ্ছে তার প্রধান লক্ষণটা হচ্ছে যে ট্রাম্প দক্ষতা নয়, অভিজ্ঞতা নয়, একটা মাত্র শর্ত তিনি দিয়েছেন, লয়ালটি টু মি, নট টু দ্য কনস্টিটিউশন, নট টু দ্য আমেরিকান পিপল, বাট টু মি, আমার প্রতি আপনার নিঃশর্ত বর্ষতা। তুমি আর ইউ উইথ মি। আপনার জানা মনে আছে কিনা, নির্বাচনের প্রেসিডেন্ট হওয়ার পরপরই জেমস কমিকে যার প্রথম দেখা হয়, FBI চিফ জেমস কমিকে তিনি বললেন, আর ইউ উইথ মি অর নট? জেমস কমি তো বলবে যে আমার প্রধান বর্ষতা শাসনতন্ত্রের প্রতি, আইনের প্রতি। ট্রাম্প ডিমান্ডেড যে তুমি আমার প্রতি অনুগত হবে। এবং আপনারা জানেন কি হলো, আলটিমেটলি জেমস কমি ওয়াজ ফায়ার্ড, তার চাকরি হলো। এবারে যাদেরকে বাছাই করছেন খুবই ডিসঅ্যাপয়েন্টিং একাধিক কারণে। যেমন ধরা যাক ম্যাট গেটস, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার চোখে অ্যাটর্নি জেনারেল। জাস্টিস ডিপার্টমেন্টের কাজটা কি? এই সমস্ত আইন প্রসিকিউট করা, বেআইনি লোকদেরকে ইনক্লুডিং ট্রাম্প প্রসিকিউট করা। ট্রাম্পের প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচিত হওয়ার পরে
তার নামে সমস্ত মামলাগুলি ড্রপ করে দেয়া, যে কাজটি করবেন ম্যাট গেটস। ম্যাট গেটস তার একটাই মাত্র অভিজ্ঞতা, বড় লোকের ছেলে, তিনি কংগ্রেস নির্বাচিত হয়েছেন, অন্য আর কোনো অভিজ্ঞতা তার নেই। তার বিরুদ্ধে বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন 3 বছর ধরে ইনভেস্টিগেট করেছে কি 17 বছরের একটি মেয়ের সঙ্গে তার যৌন সম্পর্ক নিয়ে, এবং তার অভিযোগ তার বিরুদ্ধে কি হিউম্যান ট্রাফিকিং, নারী পাচার। এই অভিযোগ নিয়ে 3 বছর ইনভেস্টিগেট হয়েছে, আলটিমেটলি তাকে কোনো চার্জ করেনি অন্য কারণে। এবং বর্তমান যে কংগ্রেস আছে, রিপাবলিকান কংগ্রেস, সেই কংগ্রেসও কিন্তু ম্যাট গেটসকে নিয়ে ইনভেস্টিগেট করছে। শুক্রবার কথা ছিল ম্যাট গেটসের রিপোর্টটা রিলিজ হবে, এবং এই রিপোর্ট শুনতে পাচ্ছি আমরা অনেক ভয়াবহ সব তথ্য আছে। ম্যাট গেটস কি করলেন, যেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তার নাম প্রস্তাব করলেন, উনি রিজাইন করলেন। রিজাইন করা মানে তিনি আর কংগ্রেসের সদস্য নয়, বলে ওইটা রিলিজ করা হবে না। সিনেট বলছে যে না, এটা রিলিজ আমরা জানতে চাই কি আছে রিপোর্টে, আমরা ইনভেস্টিগেট করতে চাই। কিন্তু জনসন, আমাদের স্পিকার সাহেব বলে দিয়েছেন যে মাইক জনসন, এটা রিলিজ করা হবে না, নিয়ম বিরুদ্ধ। অন্য কথায় আরেকটা বলে নেই যে ম্যাট গেটস এর মতো লোক আদৌ অ্যাপ্রুভাল পাবে কিনা। আপনারা জানেন নিয়মটা হচ্ছে যে নাম প্রস্তাব করতে পারেন বটে প্রেসিডেন্ট, কিন্তু এটাকে সিনেট দ্বারা কনফার্মেশন হতে হবে, কনফার্ম হতে হবে। তো ম্যাট গেটস এর মতো লোক সিনেটে কনফার্ম হবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রিপাবলিকান দলেরই সদস্যরা, যেমন লিসা মুরকাউস্কি, আলাস্কা থেকে নির্বাচিত তিনি সেনেটর, অথবা সুজান কলিন্স, মেইনের খানিকটা মধ্যপন্থী সেনেটর। তারা বলছেন যে তারা শিওর না, নিশ্চিত নয় যে এই লোক সিনেটে কনফার্মেশন পাবে কিনা। সিনেটে 51 কনফার্মেশন পাওয়া যায়, তাও তারা পাবে কিনা সন্দেহ প্রকাশ করেছে। এই একটি নিয়ে আমি খুব উদ্বিগ্ন। আমার আরেকটি বড় উদ্বেগ হচ্ছে গিয়ে মাইক হাকাবিকে নিয়ে। মাইক হাকাবি, আপনারা জানেন, তাকে ইসরায়েলের অ্যাম্বাসেডর করা হয়েছে। আমি জানি আমার আরব বন্ধুরা, বাংলাদেশি বন্ধুরা খুব আশায় আছেন যে ট্রাম্প এসছেন, ফলে মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান হবে, প্যালেস্টাইনরা মুক্ত হবে। মাইক হাকাবি আজ থেকে 10 বছর আগে বলেছেন, হোয়াট ইজ প্যালেস্টাইন? প্যালেস্টাইন বলে কিছু নেই, পুরো জায়গাটাই, পুরো অঞ্চলটাই ইহুদিদের বা ইসরায়েলের। মাইক হাকাবির কথা। যে মুহূর্তে ট্রাম্প জিতেছেন, ইসরায়েলের ফিনান্স মিনিস্টার স্মোট্রিচ, খুব নামকরা এবং খুব ঘনিষ্ঠ বন্ধু বিবি নেতানিয়াহুর, তিনি বলেছেন যে এখন সময় এসছে পশ্চিম তীরকে অ্যানেক্স করার উইথ ইসরায়েল। অ্যানেক্স করা মানে সংযুক্তির সময় এসছে। হি লস নো টাইম এট অল, সঙ্গে সঙ্গে বলেছে এখন ইট ইজ নাও টাইম পশ্চিম তীরকে অ্যানেক্স করা ইসরায়েলের সাথে। যারা আশা করছেন যে পশ্চিম তীর অথবা গাজাতে শান্তি আসবে, তারা যা জেনে রাখুন যে এই হচ্ছে গিয়ে সেই সমস্ত লোক যারা ট্রাম্পের পলিসি ডিটারমিন করবেন। আমি আরেকটা নাম বলি, আপনি একটু আগে বললেন পেট হ্যাগসেথ, ফক্সের, আপনারা যারা দেখেন, আমি ফক্স দেখি না, পরে তাকে আমি চিনতাম না, দেখতে বাধ্য হয়েছি তার নাম শোনার পরে। পিট হ্যাগসেথ, তিনি একজন সুদর্শন পোস্ট ফক্স নিউজে, ট্রাম্পকে একাধিকবার ইন্টারভিউ করেছেন, ট্রাম্প খুব খুশি তাকে নিয়ে। তিনি 2 টার্ম আফগানিস্তানে, ইরাকে সার্ভ করেছেন, মিলিটারি অভিজ্ঞতা আছে। কিন্তু ইরাকে যে তিনি কি করেছেন, একটি অসুস্থ ছেলেকে, প্রায় মৃত একটি ছেলেকে তিনি হত্যা করেছেন, এবং হত্যা করার পরে তার সঙ্গে সেই মৃতদেহ নিয়ে ছবিও তিনি তুলেছেন। এখন জানতে পারছি আমরা, আজকে খবর পেয়েছি আমরা যে তার বিরুদ্ধে 17 বছরের একটি মেয়ের বিরুদ্ধে যৌন স্খলনের অভিযোগ উঠেছে। তিনিও সেক্সুয়াল অ্যাসল্টের অভিযোগে অভিযুক্ত কয়েক বছর আগে। ফলে এই যে ক্যাস্ট অফ ক্যারেক্টার ডোনাল্ড ট্রাম্প সাহেব বেছে নিলেন, আমি আগে বলেছি ওর একটাই কারণ, যোগ্য লোক নয়, দক্ষ লোক নয়, অভিজ্ঞ লোক নয়, এমন সব লোক। আপনি খুব ভালো বলেছেন আমাদের জেএফকে জুনিয়র সম্বন্ধে। জেএফকে জুনিয়র আসার পর তিনি কি করবেন, পানিতে যে ফ্লোরাইড আছে, যে ফ্লোরাইডের জন্য আমাদের দাঁতে ক্যাভিটি হয় না, বাচ্চাদের ক্যাভিটি হয় না, তা তিনি বন্ধ করবেন। তিনি আসার পরই তিনি কি বলেছেন, ভ্যাকসিন তো আপনি বললেন, ভ্যাকসিন তো বাদ যাবেই। তিনি আমাদেরকে গরুর দুধ খাওয়াবেন, অপরিশোধিত, সরাসরি গরুর দুধ খাবে তুমি। আপনি ঠিক বলেছেন, গরুর দুধে আমরা জানি অনেক ব্যাকটেরিয়া থাকে, ক্ষতি করে এটা। উনি বলছেন না, সরাসরি গরুর দুধ খেতে হবে। ফলে
আমি খুবই উদ্বিগ্ন। আমি আগে বলেছি ঠিক আছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অধিকার আছে তার পছন্দের লোকগুলি বাছাই করা, কিন্তু এই লোকগুলি দিয়ে যদি রাষ্ট্র চালানো হয়, যে রাষ্ট্র কেমন হবে আমরা প্রথম দিন থেকে বুঝতে পারছি। আমরা ইংরেজিতে বলি মর্নিং শোজ দ্য ডে, তা আমাদের মর্নিং হবার আগেই বুঝতে পারছি আমরা দিনটা কেমন যাবে। আমি আমি আসছি আপনার কাছে ফেরত, কারণ অনেক কথাই রয়ে গেছে। আমি আসলে আর জানি না কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কারণ এর শুরুও নেই, শেষও নেই। কারণ অনেকের সাথে যখন আমি কথা বলি, আপনি ঠিক বলেছেন যে জনগণের ম্যান্ডেট নিয়েই কিন্তু তিনি ক্ষমতায় এসেছেন, কাজেই তার অধিকার আছে তাকে উনি কাকে নেবেন কাকে নেবেন না। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যারা আসছেন তারা আসলে সুযোগ্য কিনা এই পদগুলোর জন্যে, দেশকে কোন রাস্তায় নিয়ে যাবেন। এখন অনেকে বলতে পারেন ভাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি জয়ী হয়েছেন, দেশ কোন পথে যাবে এটা ওনার দায়িত্ব। আমি এই কথার সাথে একমত নই। নাকিবুর রহমান, এই যে যুক্তিগুলো আমরা শুনি, এই যুক্তিটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সেটি প্রশ্ন থাকলো আপনার কাছে। কিন্তু তার চেয়েও বড় কথা, আমি একটু মার্কো রুবিওর কথাটা আনতে চাই আলোচনায়। মার্কো রুবিওকে সেক্রেটারি অফ স্টেট করা হয়েছে, ওকে। এটি কেন, এটি কতখানি ভয়ানক, কেন ভয়ানক সেটা আমি যেরকম শুনবো, ঠিক একই সাথে হালকা করে হাসান ফেরদৌস বলেছেন পিট হেক্সাসের কথা, আমি আর ওটি আনবো না। কিন্তু এলিস স্টেফানিককে বলা হয়েছে ইউএস অ্যাম্বাসেডর, এটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে তুলসি গ্যাবার্ড হচ্ছে ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স। বাট চলুন আপনি শুরু করবেন মার্কো রুবিওর কাছ থেকে। এটি আপনি কিভাবে দেখছেন? প্রথম প্রশ্নটি মনে থাকলে, না মনে থাকলে আবার মনে করিয়ে দিব। ওয়াই মার্কো রুবিও ইজ সো ডেঞ্জারাস? কেন ভয়াবহ? এবং আমার একটি কথা কিছুক্ষণ আগে হাসান ফেরদৌস বললেন যে আমাদের অনেকেই ভোট দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে, এবং অনেকেই ধারণা রিপাবলিকানরা যখন আসেন যুদ্ধ নতুন করে শুরু হয় না, যেটি আছে সেটি সমাধান হয়। আমি আপনার কাছে শুনবো। জি, অনেক ধন্যবাদ হাবিব ভাই, এবং হাসান ফেরদৌস ভাই বরাবরের মতোই খুব সুন্দর করে আর্টিকুলেট করেছেন মোটামুটি সবগুলা বিষয়। আমি শুধু কিছু যোগ করব ওনার সাথে, আমি সম্পূর্ণ একমত। আপনি যে প্রশ্নটা রেখেছেন মার্কো রুবিওর ব্যাপারে, আমি এবং হাসান ফেরদৌস ভাই খুব সুন্দর করে সবার ব্যাপারেই কিছু টাচ করেছেন। সাংবাদিক মেহেদী হাসান খুব সুন্দর করে একটা কথা বলেছিলেন এই তো পরশুদিন, ট্রাম্পের যারা অ্যাপয়েন্টি তাদের ব্যাপারে, যে তাদের এই অ্যাপয়েন্টমেন্টে তিনটা জিনিস কমন, যে অল অফ দেম আর ইনকম্পিটেন্ট, দে আর হকিশ, এবং তারা হলো ইসলামোফোবিক, জেনোফোবিক। এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স, এবং সাথে সাথে চতুর্থ আর একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখছি সবার মধ্যে না হলেও অধিকাংশদের মধ্যেই, যে এদের একটা বিরাট অংশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ কিন্তু রয়েছে। এটা হলো ট্রাম্পের ক্যাবিনেটের একটা হলমার্ক। আমি মার্কো রুবিওটা ভুলে যাব না, আমি আসবো। কিন্তু জেনারেলি আমরা যদি দেখি যে হাসান ফেরদৌস ভাই খুব সুন্দর করে বলেছেন যে আমরা গত ক্যাবিনেটে যতই সমালোচনা করি, দেয়ার ওয়ার ফিউ এডাল্টস ইন দ্য রুম। আমরা রেক্স টিলারসনের ব্যাপারে আমার ব্যক্তিগত রিজার্ভেশন ছিল অনেক, বাট হি ওয়াজ এ কোয়ালিফাইড পারসন। তিনি এক্সন মোবিলের নেতৃত্ব দিয়েছেন, যেটা ইটসেলফ একটা রাষ্ট্রের মতো, এবং ট্রাম্পকে কিন্তু তিনি কাউন্টার ব্যালেন্স করেছেন অনেক ক্ষেত্রে। তার রাশিয়ানটা আইনে কিছু কথা ছিল, কিন্তু তিনি কিন্তু সেটাকে ইনফ্লুয়েন্স করতে দেননি, এবং শেষ পর্যায়ে কিন্তু ট্রাম্পের সাথে তার বেশ সমস্যা হয়েছে। তারপরে জেনারেল কেলির কথা বলেছেন হাসান ফেরদৌস ভাই, এরপরে ডিফেন্স সেক্রেটারি যে ছিল ম্যাডডগ, তারপরে আপনার ম্যাটিস, তারপরে ম্যাকম্যাস্টার, জেনারেল ম্যাকম্যাস্টার, এরা কিন্তু দে ওয়ার ভয়েস অফ রিজন। কিছু কিছু ক্ষেত্রে তারা ট্রাম্পকে কিছুটা নমনীয় হতে চেষ্টা করেছে, কিন্তু এট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে পরিমাণ টার্ন ওভার ছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে, যে চিফ অফ স্টাফ কতবার পরিবর্তন হলো, তারপরে ক্যাবিনেটে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রাম্পের সাথে কোনো রকম অসুবিধা হলেই তাদেরকে অপসারণ করেছেন। তারপরে স্টিভ ব্যাননকে নিয়ে কত রকম নাটক হলো। এবং আশ্চর্য বিষয় যে 2016 থেকে 2020 সাল পর্যন্ত ট্রাম্প ক্যাবিনেটে যারা ছিল, উইথ দ্য এক্সেপশন অফ ডক্টর বেন কারসন,
ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু কেউ এন্ডোর্স করেনি। নিকি হেলি শেষ মুহূর্তে কিছু এন্ডোর্স করেছিলেন, কিন্তু এটাও চাপের কারণে, বেসিক্যালি প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এটার কারণে। এর বাইরে কিন্তু মানে ইটস আনহার্ড অফ ভাইস প্রেসিডেন্ট, এন্টায়ার ক্যাবিনেট কেউ ডোনাল্ড ট্রাম্পকে এন্ডোর্স করেনি। রিগার্ডলেস, তারপরও জনগণ তাকে ভোট দিয়েছে। এটার প্রতি আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধাশীল, আমি পছন্দ না করলেও শ্রদ্ধাশীল। হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন যে ট্রাম্প অলমোস্ট 76 মিলিয়ন ভোট পেয়েছে, এখনো কাউন্টিং, ইট মাইট গো আপ 1 or 2 মিলিয়ন ভোটস। সো এই পরিমাণ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আমরা একজন প্রেসিডেন্ট নির্বাচিত করেছি, আমরা কিন্তু কোনো রাজা নির্বাচিত করি। আমেরিকার প্রত্যেকটা বডির মধ্যে, লেজিসলেটিভ বডি, এক্সিকিউটিভ বডি এবং জুডিশিয়ারি, প্রত্যেকটা বডি ইন্ডিপেন্ডেন্ট এবং এরা নিজের মতো ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে। সো প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্টের অনেক কিছু করার ক্ষমতা আছে। তিনি যাকে খুশি তাকে মনোনয়ন দিতে পারেন, কিন্তু কিছু কিছু মনোনয়ন সেনেট দ্বারা পারমিশন পেতে হয়। এখন তিনি যদি তার এই ক্ষমতাকে অপব্যবহার করে সেনেটরদেরকে বাধ্য করেন যাকে খুশি তাকে কনফার্ম করতে, দ্যাট ইজ গোয়িং টু বি আনফরচুনেট। এবং সেদিকে হয়তো যাবে। কিছু কিছু ব্যক্তিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে যারা মানে এতই বেশি টক্সিক, রেগুলার যারা কনজারভেটিভ রিপাবলিকান সেনেটর, তারা কিন্তু এই মানে দে উইল নট ইভেন টাচ দ্যাট উইথ দ্যাট ফুট, যেটাকে বলা হয়। তো আমরা যদি দেখি যে এখনো পর্যন্ত একটা সিনেট রেস কিন্তু, যদিও কিছু কিছু নিউজ আউটলেট কল করেছে, পেনসিলভেনিয়ার সেনেট রেসটা কিন্তু ইটস নট ওভার, স্টিল কাউন্টিং, এবং মার্জিনটা এত অল্প। যদিও বব কেসি ইনকম্বেন্ট, তিনি সেখানে পিছিয়ে আছেন। আমার মনে হয় যে আমেরিকার গণতন্ত্র অনেকটা একটা বিন্দুতে এসে আটকে আছে পেনসিলভেনিয়ার সিনেট রেসের উপর। আমি এটা কেন বলছি একটু আমি ব্যাখ্যা করছি। এটার কারণ হলো যে হাসান ফেরদৌস ভাই দুজন সেনেটরের কথা বলেছেন যারা রিপাবলিকান হলেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, এবং তারা ন্যাশনাল ভয়েস হিসাবে শ্রদ্ধার পাত্র হয়ে আছেন, লিসা মার্কাওস্কি আলাস্কার এবং মেইনের সুজান পার্ক। এই দুজন কিন্তু তারা অনেক ক্ষেত্রেই ডোনাল্ড ট্রাম্পের অনেক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়েছিলেন। এবং একইভাবে মিট রমনি, তিনি এখন আর সেনেটর নেই, তারপরে জন মেকেইন, তিনি ওবামা কেয়ার মানে রিপিলের যেই বিলটা ছিল সেটা শুধুমাত্র জন মেকেনের ভোটের কারণে ব্যাহত হয়েছে। তো আমরা যদি এখন দেখি যে এখন যে পর্যায়ে আছে 47-52, সো যদি এটা 3 হয়ে যায় রিপাবলিকানদের পক্ষে, তাহলে পরে লিসা মার্কাওস্কি এবং সুজান কলিন্স উইল নট ম্যাটার এনিমোর। কিন্তু যদি 48-52 হয়, যদিও টাই ব্রেকার করবেন জেডি ভ্যান, কিন্তু তারপরও স্টিল ক্যান ফাইন্ড ওয়ান অর টু ন্যাশনাল সেনেটর, যার কারণে তখন ডোনাল্ড ট্রাম্প হয়তো বাধ্য হবেন 2-1 ক্যান্ডিডেট চেঞ্জ করতে। এর মধ্যে সবচেয়ে টক্সিক, এবং এটা যেটা হয় যে এবং ডোনাল্ড ট্রাম্প এভাবেই থ্রাইভ করেন যে এত বেশি কেওয়াস করেন যে কতগুলাকে আপনি সামলাবেন। হয়তো আপনি একটা দুটা ক্যান্ডিডেটকে আপনি সরিয়ে ফেললেন, বাকি ব্যাড ক্যান্ডিডেট গুলা কনফার্মেশন হয়ে যাবে। এর মধ্যে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, ম্যাট গেটস, it will be very difficult to be confirmed on the Senate. I think Tulsi Gabbard will be another person যে খুবই, বিকজ তুলসী গ্যাবার্ডের ব্যাপারে অনেকেই জানে না যে তিনি কিন্তু এক সময় লিবারালদের ডার্লিং ছিলেন। লিবারাল ডেমোক্রেটদের মধ্যে ইভেন বার্নি স্যান্ডার্স তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনেকটা চুজ করবেন এরকম শোনা যাচ্ছিল 2016। কিন্তু তার আস্তে আস্তে তার পরিচয়টা প্রকাশ পেল যে তিনি বাশার আল আসাদের সাথে দেখা করেছিলেন, এবং সে সময় তিনি ওবামাকে একেবারে বিপদের মধ্যে ফেলে দিয়েছিলেন। এরপরেও তিনি পুতিনের যে বেসিক্যালি স্ক্রিপ্ট সেটা প্যারোট করেছেন অনেক বছর ধরে। অনেকেই মনে করে যে তিনি একজন রাশিয়ান অ্যাসেট। এরকম একজন ব্যক্তিকে যদি গোয়েন্দা প্রধান করা হয়, এটা আমেরিকার নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। এবং আমি বিশ্বাস করি যে তুলসী গ্যাবার্ড, ইভেন এফবিআই এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু যেটা করেছেন এবার, যে তিনি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেককে বাইপাস করেছেন, যে কোনো কনফার্মেশনের সময় এটা একটা কাস্টমারি যে তাদের একটা ব্যাকগ্রাউন্ড চেক এফবিআই এর মাধ্যমে করা হয়। তিনি যেই কথাটা বলেছেন যে এফবিআই ইজ কম্প্রোমাইজ, দে আর কম্প্রোমাইজ বাই ডিপ স্টেট,
বিভিন্ন রকম অজুহাত দিয়ে। কারণ FBI এর ব্যাকগ্রাউন্ড চেকে ম্যাট গেটস এবং তুলসী গ্যাবার্টের মতো ক্যান্ডিডেটরা দে উইল নট পাস। জি তারপরে পিট হেস্কির কথা আসলো যে এবং হাবিব ভাই, আপনারও সম্ভাবনা রয়েছে, আপনি যদি ট্রাম্পের প্রশংসা করেন অ্যাঙ্কর করার সময়, আপনাকেও হয়তো ট্রাম্প নমিনেট করতে পারে। I'm seriously thinking about it. I'm seriously thinking about it. মানে যাদেরকে একেবারে ইনকম্পিটেন্ট লোকজনকে, কারণ তিনি একজন সৈনিক ছিলেন, তিনি এরকম হাই লেভেলের মানে জেনারেলস উইল প্রবাবলি ডিক্লাইন টু ক্যারি আউট হিজ অর্ডার পেন্টাগনে, কারণ আমরা জানি যে ডিফেন্স ডিপার্টমেন্ট ইজ ভেরি হায়ারার্কিক্যাল। আমি শেষ করছি, আপনি প্রথমে যে প্রশ্নটা করেছিলেন মার্কো রুবিওর ব্যাপারে। So Marco Rubio is dangerous. I definitely concur with that. কিন্তু আমরা যদি তার অন্য যেই ক্যাবিনেট নমিনেশন গুলা সেই তুলনায় যদি আমরা মার্কো রুবিওকে বিচার করি, তিনি অলমোস্ট একজন সেন্টের মতো সেই পর্যায়ে। মার্কো রুবিও কেন ডেঞ্জারাস, আমি কয়েকটা কথা বলি যে তিনি হলো একজন কিউবান ইমিগ্রেন্ট, এবং এই কিউবান ইমিগ্রেন্ট যারা আছে তারা কিন্তু প্রচন্ডভাবে এন্টাই সোশ্যালিস্ট হয়ে থাকে। যেহেতু যারা আমেরিকাতে কিউবা থেকে ইমিগ্রেশন করেছে তাদের একটা বড় অংশ এন্টাই ফিডেল ক্যাস্ট্রো ছিল, ক্যাস্ট্রের তারা নির্যাতিত হয়ে তারা অ্যাসাইলাম ক্লেম করে এসেছেন। সো ল্যাটিনোদের ওই অংশটা প্রচন্ডভাবে এন্টাই সোশ্যালিস্ট, এবং এই জায়গাটাতে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার হয়তো একটু আইডিওলজিক্যাল একটা বিভেদ হবে, বিকজ হি ইজ অলসো হ্যাপেন্স টু বি এন্টাই রাশিয়া, যদিও তিনি প্রচন্ড জায়নিস্ট। এবং হাসান ফেরদৌস ভাই যেটা বললেন যে অলরেডি ইসরায়েল ক্যাবিনেট ওয়েস্ট ব্যাংক অ্যানেক্সের প্রিপারেশন নিয়েছে, এবং এটা আমরা বারবার কিন্তু বলেছি যে মেরিয়ান অ্যাডেলসন $136 মিলিয়ন ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন একটাই শর্তে, যে ওয়েস্ট ব্যাংক অ্যানেক্স করতে হবে, এবং সেটা অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখবো যে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যেদিন অফিসে শপথ নেবেন তিনি হয়তো প্রথম দিনই অ্যানেক্সের ঘোষণাটা দিয়ে দিবেন। এটা খুবই আনফরচুনেট। মাইক হাকাবি, যিনি টু স্টেট সলিউশন বিশ্বাস করেন না, তিনি অ্যাম্বাসেডর হিসেবে নমিনেশন পাচ্ছেন, এবং মার্কো রুবিও ইজ অলসো এ ভেরি ভেরি প্রো জায়নিস্ট পার্সন। অ্যান্টনি ব্লিংকন, তিনি ইহুদি ধর্মাবলম্বী হয়েও তিনি যতটা না জায়নিস্ট ছিলেন, মার্কো রুবিও কিউবান বংশোদ্ভূত হয়ে তিনি তার থেকেও বেশি জায়নিস্ট, এবং তার যে ট্র্যাক রেকর্ড, যদিও আমার মনে হয় না মার্কো রুবিওর কনফার্মেশনের ব্যাপারে কোনো অসুবিধা হবে, কারণ এটা সিনেটের একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট। অধিকাংশ সিনেটরদেরকে তারা তাদের পলিগ্রা ডিক্লাইন করে না। জেফ সেশনের ব্যাপারে একটু সমস্যা হয়েছিল, তার কিছু আফ্রিকান আমেরিকানদের বিষয়ে তার কিছু কমেন্ট সাউদার্ন সিনেটর হিসেবে হি ক্ল্যারিফাইড দ্যাট জেফ সেশনের মতো সিনেটর যেখানে কনফার্ম হয়ে গিয়েছে, আমার মনে হয় না মার্কো রুবিও। আইডিওলজিক্যালি আই হ্যাভ প্রবলেম, অনেকেরই প্রবলেম আছে, বিকজ হি ইজ হকিশ, হি ডাজ নট বিলিভ ইন টু স্টেট সলিউশন। সো মধ্যপ্রাচ্যে যেই শান্তির আশায় অনেক লোক ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে, এবং আপনিও মেনশন করেছেন যে অনেকেই, আমাদের মেমোরিটা এত শর্ট কিভাবে হয় আমি বুঝি না, যে আমরা যদি গত 30 বছরে মেজর যে যুদ্ধগুলা দেখি, এই যুদ্ধগুলা শুরু করেছে সবসময় রিপাবলিকানরা। ইরাক যুদ্ধ শুরু করেছে সিনিয়র বুশ, আফগানিস্তান ইরাকে হামলা করেছে জুনিয়র বুশ। সো এই যুদ্ধগুলোর কারণেই রেস্ট অফ দ্য ওয়ার ইজ বেসিকলি বাই প্রোডাক্ট অফ অল দ্যাট। রিপাবলিকানরা যখনই ক্ষমতায় এসেছে তারা যুদ্ধ শুরু করেছে, এবং ডেমোক্রেটরা again President Obamaকে I have no way to defend him. He killed so many innocent people with drone. এবং আমি যেটা বলেছি যে ডোনাল্ড ট্রাম্পের 4 বছরে ক্যাজুয়ালিটি কম হয়েছে, এর একটা বড় কারণ ছিল যে প্রেসিডেন্ট ওবামা অলরেডি wanted to scale back a lot of things. এটার একটা বেনিফিশিয়ারি ছিলেন। সুতরাং এবং আমরা যদি জন কেলির মেমোয়ারটা পড়ি, যে ইরান হামলা জন্য একেবারে বদ্ধপরিকর ছিলেন ডোনাল্ড ট্রাম্প, শুধুমাত্র কিছু জেনারেলের হস্তক্ষেপের কারণে এটা হয়নি। এবার তিনি যাদেরকে ক্যাবিনেটে নমিনেট করছেন, অল অফ দেম আর হকিশ। তাদের কাছ থেকে যুদ্ধবন্ধ আশা কেউ করতে পারে না। জি, ধন্যবাদ। আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাবো দুটি ছোট করে, কারণ তুলসী গ্যাবার্টের কথা শুনলাম আমি। নাকিবুর রহমান বলছেন শি ইজ আ রাশিয়ান অ্যাসেট পসিবলি, একটি ব্যাপার অনেকে সন্দেহ করে। বাই দ্য ওয়ে, তুলসী গ্যাবার্ট যখন আমরা শুনে থাকি, আমি অনেকে মনে করে থাকেন তার হাজব্যান্ড হয় ইন্ডিয়ান অথবা বাবা বা মা। না, নান অফ দিস ইজ ট্রু। তার বাবা হাওয়াইয়ান, মা সাদা মহিলা, এবং তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। শি জাস্ট
white girl. Anyway. She's a Simuan. Yeah, প্রজাতি। that's correct. Okay, so আমার প্রশ্ন হচ্ছে মাইক হাকাবির কথা আপনি বলেছেন হাসান ফেরদৌস, আমরা জানি কত ভয়ঙ্কর উনি যখন প্রেসিডেন্ট পদে ছিলেন শেষ পর্যন্ত টেকেননি। আমার মনে হয় তার মেয়ের নাম সারা হাকাবি স্যান্ডার্স, আর তার গভর্নর ছিলেন। শি ইজ অলসো ডেঞ্জারাস। Yeah, so father like daughter, so no question about this. মার্কো রুবিও প্রসঙ্গে, মার্কো রুবিও হচ্ছে কিউবান ইমিগ্রেন্ট, তার বাবা মা জন্ম তার ফ্লোরিডা। এখন তার কথাবার্তা শুনলে একটি কথা খুব পরিষ্কার আমার কাছে মনে হয়, আপনি সঠিকভাবে বলছেন, হি ইজ জায়নিস্ট টু দ্য কোর। এবং অনেক যে আপনারা দুজনই অনেকের নাম বলেছেন, তারা কেউই ভালো মানুষ না, মানুষ হিসাবে ভালো নন। আপনারা দুজনই বলেছেন দে ওয়ার সাম অ্যাডাল্টস ইন দ্য রুম লাস্ট টাইম অ্যারাউন্ড। এইবার উই ডোন্ট সি অ্যাডাল্টস, লাকলি আই ডোন্ট সি জেনারেল ফ্লিন অ্যাগেন, সো বাট ইউ নেভার নো, হয়তো ওনার নামও চলে আসবে, আই ডোন্ট নো। আমার প্রশ্ন হাসান ফেরদৌস আপনার কাছে, আমরা শুনছি ডে ওয়ান থেকেই যে ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে, এখানে শান্তি ফেরত আসবে। তুলসি গ্যাবার্ডের মতো মানুষ অনেকে মনে করেন যে এটি হ্যান্ডেল করবেন এবং ডোনাল্ড ট্রাম্প এটি সমাপ্ত করবেন। হাউ, কিসের বিনিময়ে, কিভাবে? ইউক্রেন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প নিজের অবস্থান খুব পরিষ্কার করেছেন, কিন্তু গোপন কিছু নয়। কিন্তু তিনি বলেছেন তিনি প্রথম দিনই সমাপ্ত করবেন এই ভিত্তিতে যে তিনি রাশিয়া যতটুকু জায়গা দখল করেছে যুদ্ধ সেখানে থামবে। তিনি অলরেডি যে টেলিফোন কথাবার্তা হয়েছে তিনি বলেছেন যে যুদ্ধ শেষ করতে হবে। কোন শর্তে? যে যেখানে আছো তোমরা এখন, অর্থাৎ যতটুকু তুমি অ্যাবাউট 8-10-12% জায়গা দখল করেছে রাশিয়া, ইউক্রেন খুব সামান্য জায়গা দখল করেছে ইনসাইড রাশিয়া, সেখানেই লাইন অফ ডিমার্কেশন হবে ফর দ্য মোমেন্ট, তারপরে নেগোসিয়েশন হবে। এই যদি এই শর্তে যুদ্ধ থামে তার অর্থ হচ্ছে যে একটা অন্যায়, একটা অবৈধ ইনভেশনকে এবং অকুপেশনকে আমরা জাস্টিফাই করে দিলাম। আমরা মেনে নিলাম যে তুমি বড় হলেই, তুমি শক্তিশালী হলেই অন্য দেশ আক্রমণ করতে পারো এবং তোমার পছন্দ মতো জায়গা দখল করে নিতে পারো। দ্যাট উইল বি এ সিরিয়াস ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। এবং যেই পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আইন ভিত্তিক শাসন ব্যবস্থা আমরা নির্মাণ করেছি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, তার একটা বড় একটা ডিপার্চার। এটা একটা সিরিয়াস সেটব্যাক হবে মনে করি আমি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। ওকে, আমি যেটা শুনতে চাচ্ছিলাম যে এই যে আরেকজনের নাম আপনি বলেছেন এবং আমরা প্রায় শুনে থাকি, আপনি ছোট্ট করে বলেছেন কিন্তু আমি একটু নতুন করে শুনবো, সেটি হচ্ছে আমাদের ইভেন বাংলাদেশের প্রচুর লোকজন যারা আছেন ট্রাম্পকে ভোট দিয়েছেন এবং তারা জোর গলায় সেটা এখনও বলেন, এই মুহূর্তে পর্যন্ত বলেন তারা, এবং তারা অনেকের মতো মনে করেন যে ট্রাম্প আসলেই দ্য রাইট গাই, সঠিক লোক এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, এবং যারা এই বিভিন্ন বিষয়ে কথা তুলছেন এরা আসলে এই সর্ষে খেতে ভূত খুঁজছেন, এরকম একটা ব্যাপার। এবং উনি আসলে সঠিক মানুষ, সঠিক পদক্ষেপ নিচ্ছেন, ইসরায়েলে সত্যিই শান্তি ফেরত আসবে। আপনি কিছুক্ষণ আগে বলছেন মাইক হাকাবির কথা এবং অ্যানেক্সেশন অর্থাৎ ওয়েস্ট ব্যাংককে যুক্ত করে দেওয়া ইসরায়েলের সাথে, এর মাধ্যমে আসলে প্যালেস্টাইনে কি শান্তি আসা সম্ভব, নাকি আমরা আরেকটি বড় দুর্দশা দেখছি যেখানে ইসরায়েল সিরিয়াতে, লেবাননে ক্রমাগত আক্রমণ চালিয়ে ভয়ঙ্কর অবস্থা তৈরি করবে? আপনার হাবিব ভাই, দুটো জিনিস এখানে। প্রথমত ডোনাল্ড ট্রাম্প কিছু গোপন রাখেনি, তিনি কি চান কোনো গোপন রাখেননি। আমি আগে বলেছি নির্বাচনের 7 দিন বা 8 দিন আগে তার সাথে ফোনে কথা হয়েছে বিবি নেতানিয়াহুর। তিনি বিবিকে বলেছেন ডু হোয়াট এভার ইউ থিঙ্ক ইজ নেসেসারি, তুমি তাই করো যা তুমি মনে করো তোমার জন্য প্রয়োজনীয়, মানে শেষ করো, দখল করো, ধ্বংস করো। আমি আগে জানিয়েছিলাম যে এই স্মোটরিচ পাবলিক ক্যামেরার সামনে তিনি বলছেন যে তোমাদের মানে গাজানদের বলছেন ইউ হ্যাভ 3 অপশনস, তোমার 3টে অপশন, সারেন্ডার, ডাই অর ড্রাউন, আত্মসমর্পণ করো, মারা যাও, অথবা ডুবে মরো। এই যে গত 1 বছর বেশি সময় ধরে যুদ্ধ দেখলাম, ধীরে ধীরে
সেই সেই সমাধানে পৌঁছেছে ইসরায়েল। এখন আর গাজা বলে কিছু নেই, গাজার একটি ভবনও অক্ষত নয়। গাজায় সবাই, এন্টায়ার গাজার লোক ডিসপ্লেস হয়ে পড়েছে, নিজের বাড়ি থেকে একের পর একাধিকবার তারা ঘর বাড়ি হারিয়েছে। গাজা নিয়ে কি হবে? ট্রাম্প সাহেব কি বলেছেন, যারা তাকে ভোট দিয়েছেন জানাই, উনি বলেছেন গাজাতে তিনি মোনাকো করতে চান। মোনাকো আপনারা জানেন ফ্রেঞ্চ রিভেরাতে প্রিন্সিপালিটি, ছোট্ট একটা প্রিন্সিপালিটি, সেখানে মোনাকো মিলি ক্যাসিনো শহর, লোকে যায় ক্যাসিনো খেলতে। তিনি বলছেন যে গাজার তো চমৎকার পানি, গাজার চমৎকার বাতাস, সেখানে চমৎকার রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট করা যেতে পারে। এ কথাটা প্রথমে তার জামাতা বলেছিলেন, তার জামাতা মানে কুশনার সাহেব বলেছিলেন। সেখান থেকে আইডিয়া ধার করে ট্রাম্প সাহেব বলেছেন যে আমি হলে এখানে একটা চমৎকার টুরিস্ট একটা ডেস্টিনেশন করবো, এটাকে ইট উইল বি বেটার দেন মোনাকো। আলটিমেটলি সেদিকে এগুচ্ছে। 1947 যখন প্রথম ম্যাপটা আঁকা হয় প্যালেস্টাইনকে ভাগ করে, তখন 55% জায়গা দেওয়া হয়েছিল ইসরায়েলকে, 45 দেওয়া হয়েছিল আরব রাষ্ট্র করবার জন্য, ফিলিস্তিনিদের জন্য। এখন সেখানে সেই ম্যাপের মাত্র 20% বাকি আছে। মাত্র 20%-এর উপরে এই ওয়েস্ট ব্যাংক গাজা নিয়ে গঠিত। তারপরে গত 15-20-30 বছরে বলবো আমি, যে ক্রমাগত সেটেলমেন্ট তৈরি হয়েছে, ইহুদি বসতি তৈরি হয়েছে, তার ফলে জায়গাটা আরো কমে এসছে। পশ্চিম তীরে কোনোভাবেই একটা যৌক্তিক কোনো রাষ্ট্র গঠন সম্ভবপর নয়। আমি পশ্চিম তীরে গেছি, পশ্চিম তীরে 2 মাইল হাঁটলেই একটা ব্যারিয়ার, দেওয়াল, সেখানে ইসরায়েলি সৈন্য বসে আছে। তাকে আপনি ক্রস করে আমার গ্রাম, আমি আমার গ্রাম থেকে আমার ভাইয়ের গ্রামে যাব, যেতে পারবো না, বসে আছে ইসরায়েলের সৈন্য। তাকে ক্রস করে ক্রস চেক করবে, আপনাকে অ্যাপ্রুভ করলে আপনি উপরে যাবেন। মানে এখানে একটা দেশের পক্ষে তার সোভারেন্টি ইম্পোজ করা পসিবল নয়। এ কথা বললাম আমি, তখনই তারা বলেছিল, তখন ইনফ্যাক্ট আরো আগে 1935-এ ইসরায়েল, এই যে স্লোগানটা বলি আমার, ফ্রম রিভার টু দ্য সি, এটা কিন্তু ইহুদিদের স্লোগান, যে পুরো ওয়েস্ট ব্যাংক থেকে, ওয়েস্ট ব্যাংক জর্ডান রিভার থেকে ভূমধ্যসাগর পর্যন্ত পুরো এলাকাটা আমাদের অধিকার আনতে হবে। এই স্বপ্নটা তখন থেকে তারা দেখছে, এবং গত 70 বছরে আমরা দেখছি ধীরে ধীরে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে সেই স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সময় সে স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হবে। কারণটা বলি আমি, প্রথম টার্মে ট্রাম্প সাহেব কি করেছেন, তিনি ক্ষমতা এসেই মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে নিয়ে এসেছেন জেরুজালেমে, যেটা ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। তিনি আনরোয়ার ফান্ডিং বন্ধ করে দিয়ে, আনরোয়া হচ্ছে কি ইউএন এজেন্সি, যা কিনা এদেরকে উদ্বাস্তুদের খাওয়ায়, পড়ায়, লেখাপড়া শেখায়। 2 3 নম্বর, ওয়াশিংটনে পিএলও লিয়াজ অফিস ছিল, সেটা বন্ধ করে দিয়েছেন। এবং প্রথম এসেই তিনি ইতিমধ্যে যে সমস্ত এলাকায়, যে সমস্ত অঞ্চলে ইহুদি বসতি স্থাপন করা হয়েছে তা তিনি মেনে নিয়েছিলেন। একটু আগে যে নকিব ভাই বললেন ব্যারিন অ্যাডলেসন, তখন থেকে তারা চেষ্টা করছে ট্রাম্পকে দিয়ে এই ইহুদি বসতিগুলি লিগালাইজ করা, এবং এই কাজটা ত্বরান্বিত হবে। একটু আগে বললাম যে ইসরায়েলি মন্ত্রী কি বলেছে, টাইম হ্যাজ নাও কাম টু ফর্মালি অ্যানেক্স দ্য ওয়েস্ট ব্যাংক। এখন সময় এসছে, কারণ ঘরে তো আমার লোক। জি, আপনার কথা আমরা অনেকদিন ধরে এই সমস্ত বিষয়ে আলোচনা করছি। আমি একটি মানুষের ভুল ধারণা ভাঙতে চাই। আমার মনে হয় অনেকেই জানেন, নতুন করে কিছু বলার নেই। এই যে যুদ্ধটি হচ্ছে, এটা আসলে যুদ্ধ নয়, এটি গণহত্যা। এ ব্যাপারে কোনো রকম ধোঁয়াশা রাখার সুযোগ নেই। দ্বিতীয় কথা, এই গণহত্যা আসলে, যদিও আমরা জানি যে ইসরায়েল করছে, ইসরায়েলি রাষ্ট্র, আসলে এটা করছে আমেরিকা এবং তার মিত্ররা, অর্থাৎ সমস্ত পশ্চিমা শক্তি একত্রিতভাবে করেছে। আপনারা যারা শুনে থাকেন যে ইসরায়েল এখানে বম মেরেছে, ওখানে আকাশপথে আক্রমণ করেছে, ধরে নেবেন না, জেনে নেবেন যে এটা আমেরিকা এবং তার যার মিত্ররা আছে তারা করছেন, এবং তারা আজকে থেকে করছেন না, এটি একেবারে এই শতাব্দীর প্রথম থেকে তারা এটা করে আসছেন। আগে ফিজিক্যালি তারা থাকতেন, জোর করে রাষ্ট্রগুলি দখল করতেন। এখন তাদের কিছু স্যাটেলাইট থাকে, আমেরিকার 700-800 বেস আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইটস অ্যান এম্পায়ার, এটা ভুলবেন না। কাজে এই যে গণহত্যা চলছে, প্রত্যক্ষভাবে আমেরিকা
ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা করছেন, এবং এর সাথে আছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, যত সভ্য দেশের নাম শুনছি আমরা, এরা সবাই এটার সাথে জড়িত। And the Arab states too. আমি দুঃখিত, And the Arab states too. and the Arab states too, because আরব স্টেটে যারা বসে আছেন তারা এদের সাহায্যে এখানে বসে আছেন, জনগণের ম্যান্ডেট সেখানে নেই, এইটুকু আমরা বলতে পারি জোর গলায়। এনিওয়ে, এটি নিয়ে অনেক বিস্তারিত কথা বলা আছে। আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই। আমি বাংলাদেশ প্রসঙ্গে যাব নাকিবুর রহমান আপনার কাছে। 100 দিন অতিবাহিত হয়ে গেল নতুন সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের। কোন পথে আমরা হাঁটছি? এই যে নতুন অ্যাডভাইজার যারা আছেন, তারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছেন, তারা কি আসলেই সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করছেন বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ হাবিব ভাই। আমি বাংলাদেশ প্রসঙ্গে যাওয়ার আগে জাস্ট আমি 1 সেকেন্ডে আমি আপনার আগের প্রশ্নের আমাদের হাসান ফেরদৌস ভাইয়ের সাথে একটু করতে চাই। জি, অনেকেই যে বলছে যে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে। হ্যাঁ, শান্তি হয়তো আসবে, কিন্তু এই শান্তি আমরা যে শান্তি চাচ্ছি সে শান্তি না। বাংলায় একটা কথা আছে যে কবরের শান্তি। কারণ কোনো গাজাবাসী জীবিত হয়তো থাকতে পারবে না, স্বাধীনভাবে থাকতে পারবে না প্রতিবাদ করার জন্য। তো একটা শান্তি হয়তো আসবে, কিন্তু এটা হবে কবরের শান্তি। এবং হাসান ফেরদৌস ভাই খুব সুন্দরভাবে এই বিষয়টা ব্যাখ্যা করেছে যে এটা গাজা উইল বি এ বিচ ফ্রন্ট প্রপার্টি and West Bank will be annexed. So two-state solution, the dream of two-state solution is going to be taking its toughest hit. এবং ডোনাল্ড ট্রাম্পের যেই প্রো ইসরায়েল পলিসি ব্যাখ্যা করেছেন হাসান ফেরদৌস ভাই, সাথে আমি বিনয়ের সাথে আরো কয়েকটা জিনিস অ্যাড করি যে গোলান হাইট যেটা সিরিয়ার টেরিটরি ছিল, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে দিয়ে দিয়েছেন। এবং সবচেয়ে জঘন্য যে কাজটা করেছেন যে তিনি সৌদি আরব এবং আরব আমিরাতকে প্রিটি মাচ বাধ্য করেছেন বিভিন্নভাবে। কিভাবে তিনি করেছেন সেই বিস্তারিত আলোচনায় আজকে আমরা যাচ্ছি না। এই জেনোসাইডকে নর্মালাইজ করতে, যার পথ দিয়েই 7ই অক্টোবরের পরে যে ঘটনাটা ঘটলো, এটা করার সাহস ইসরায়েল পেয়েছিল এই নর্মালাইজেশনের কারণে। গাজাবাসীকে হত্যা করাটা নর্মালাইজ করতে সাহায্য করেছে আরব আমিরাত এবং সৌদি সরকার। খুবই দুঃখজনক হলে এটা সত্য। তো এটাই রিয়ালিটি। সো এখান থেকে আমরা, এবং দ্যাট ওয়াজ হোয়াট উই হ্যাভ সিন। আমাদের মেমোরি যদি এত মানে ছোট হয় তাহলে কিছু করার নেই। আপনি বাংলাদেশ নিয়ে বলছেন যে 100 দিন হয়েছে, ডেফিনেটলি প্রত্যাশা অনেক ছিল। প্রত্যাশার সাথে প্রাপ্তির কিছুটা তো অবশ্যই অসামঞ্জস্য রয়েছে, এবং এটা খুবই স্বাভাবিক। 15 বছরের জঞ্জালটা তো 100 দিনে অপসারণ করাটা সম্ভব হয় না, এবং সাথে সাথে অনেক ধরনের চ্যালেঞ্জেরও মোকাবেলা করতে হচ্ছে এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারকে। তবে আমি হোয়াট এভার ইজ হ্যাপেনিং, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেখানে আমি সবার কাছে যে ব্যক্তিগত অ্যাপিল যে এই মুহূর্তে আমাদের ধৈর্যের খুব দরকার। কারণ বাংলাদেশের এনভায়রনমেন্টটা সুপার চার্জড হয়ে আছে, যে কারো কোনো ছোট্ট ভুল হলে পরেই সেই ভুলটা এত বেশি ম্যাগনিফাইড হয়ে যাচ্ছে। অবশ্যই তো সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ার মোটামুটি অবারিত স্বাধীনতা, আমি পুরোপুরি স্বাধীনতার কথা এখনো বলবো না, যে কিছু দেয়ার হ্যাজ বিন ফিউ ক্লিপস, কিন্তু এটার কারণে মানে মানুষের রিয়াকশনটা বেশি চার্জ। ছোট ভুল হলে পরে এই ভুলটাকে অনেক অনেক বেশি বড় করে দেখা হচ্ছে। অবশ্যই সমালোচনা করতে হবে, সমালোচনার মাধ্যমেই এই সরকারের ভুলগুলাকে শুধরাতে হবে, কিন্তু সাথে সাথে আমাদের এক্সপেকটেশনটাকে একটু ন্যাশনাল করা দরকার, এবং সাথে সাথে আমাদের একটু ধৈর্য ধারণ করা দরকার, একটু সময় দেওয়া দরকার। এবং এই সরকারের মূল কাজ কিন্তু স্বাধীন একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেওয়া। কারণ এই সরকার নির্বাচিত সরকার না, সুতরাং সব ধরনের সংস্কার এই সরকার এর করার ম্যান্ডেটও নেই। সুতরাং নির্বাচন করার জন্য, সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে নির্বাচন করার জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচিত সরকারকে বাকি কাজ করার সুযোগটা দিলে পরে এই সরকারের
সফলতাটা মেজার করা যায়। জি, ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস, আমরা শুনছি যে এবং দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটি সাংবিধানিক ক্রাইসিস তৈরি হচ্ছে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট প্রকাশিত হচ্ছে, যেটি আপনি আমার দৃষ্টিগোচর করেছেন। সেখানেও আমরা দেখতে পাচ্ছি বেশ উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। আসলে দিন শেষে লক্ষ্যটি কি, আমরা যেটিকে বলে থাকি দ্য এন্ড গোল, এবং অনেকে এই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে দিন শেষে সামরিক শাসন ফিরে আসতে পারে বাংলাদেশে। আসলে কি তাই? ভাই, ব্যাপারটা খুব সিম্পল, কিন্তু বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, একটা বড় রকমের পরিবর্তন হয়েছে। 15-16 বছর 20 বছরের জঞ্জাল সরানোর দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসছে একটি একদম অনভিজ্ঞ অরাজনৈতিক একটা গ্রুপ। কাজটা খুব সহজ নয়। পৃথিবীর যেখানেই বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লব হয়। রাশিয়াতে রুশ বিপ্লবের পরে 6 বছর লেগেছে রাশিয়াকে জঞ্জাল হটাতে, 6 বছর লেগেছে। আমরা 3 মাস অতিবাহিত করেছি, অলরেডি আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আমরা কই 15 বছরে যখন আপনার চোখের সামনে আপনার দেশ লুট হয়ে যাচ্ছিল, আপনার বাড়ির চাকর বা পিয়ন 400 কোটি টাকা মালিক হচ্ছিল, তখন তো আপনার মধ্যে এই উদ্বেগ দেখিনি আমি। সময় দিন। আপনি যে রিপোর্টের কথা বললেন, আইসিজে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, ব্রাসেলস বেসড আন্তর্জাতিক গ্রুপ, খুব একটা মিনিংফুল একটা রিপোর্ট তারা তৈরি করেছে। তারা কি বলছে? 3টে কথা। এক, খুব সহজ হবে না সংস্কারগুলি করা, সমস্যা অনেক, এগুলি ওভারনাইট সমাধান করা পসিবল হবে না, 1 নম্বর। 2 নম্বর, রাজনৈতিক হর্স ট্রেডিং শুরু হয়েছে। বিএনপি মধ্যমঞ্চে, তাকে এলবো দিয়ে সরানোর চেষ্টা করছে জামাত, আর পেছন থেকে বা নিচ থেকে আসবার চেষ্টা করছে আওয়ামী লীগ। রাজনৈতিক এই একে অপরকে ঠোকা দেবার চেষ্টা চলছে। 2, 3 হচ্ছে তারা বলছে যে যদি বর্তমান সরকার ব্যর্থ হয়, ব্যর্থ হয় কি করতে? 1, আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ আনতে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আনতে, এবং জনগণের এক্সপেকটেশনকে মিট করতে। সেক্ষেত্রে আর কোনো প্রতিষ্ঠান থাকবে না বাংলাদেশে, কোনো ইনস্টিটিউশন থাকবে না দেশ চালাতে পারে, এক্সেপ্ট দ্য মিলিটারি। মিলিটারি হচ্ছে আমাদের শেষ প্রতিষ্ঠান, স্ট্যান্ডিং। একই তারা বলেছে যদি এই সরকার ব্যর্থ হলে একটাই বিকল্প, তা হচ্ছে যে সামরিক বাহিনীর ফর্মাল ক্ষমতা গ্রহণ। আমি আশা করি, আমি কনভিন্সড এটা ঘটবে না। তার কারণ 2টো কারণ। প্রথমত, এই 100 দিনে আমরা অনেক প্রোগ্রেস করেছি। আমরা ইতিমধ্যে যেটা হয়েছে তা হচ্ছে যে মোটামুটি স্পষ্ট হয়েছে যে এই সরকার এই মুহূর্তে ফোকাসড অন হ্যাভিং এন ইলেকশন। আগামী ডিসেম্বর নাগাদ, জানুয়ারি নাগাদ, 12 ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হবে। সামরিক বাহিনীর প্রধান বলেছেন, ইউনূস সাহেব সেটাকে ইকো করেছেন। ফলে আপনাকে এই সময়টা দিতে হবে সংস্কার প্রস্তাবগুলি আনবার জন্য। প্রধান দায়িত্ব নির্বাচন করা, কিন্তু পাশাপাশি এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কারকে সামনে আনা। তো সংস্কারগুলি কি হবে? সংস্কার তো এই সরকার ইমপ্লিমেন্ট করবে না, এবং সংস্কার একটা প্রক্রিয়া, ইটস এ প্রসেস, এটা কোনো ইভেন্ট না, এন্ড দ্যাট টেকস টাইম, রাইট? সংস্কার ছুটতে আগে 5 বছর লাগবে। কে করবে? ক্লিয়ারলি যারা ক্ষমতায় আসবে যেই দল, তারাই করবে। কিন্তু প্রস্তাবগুলি আমি সামনে আনছি। আপনারা জানেন আমরা 8টি কমিশন করেছি। আমরা দায়িত্ব হবে বিভিন্ন ক্ষেত্রে প্রস্তাবমালা পেশ করা, প্রস্তাবমালা ইমপ্লিমেন্ট করা নয়। সবার সঙ্গে কথাবার্তা বলে এই হলো প্রস্তাব আমাদের, এই হবে রাজনীতি, এই হবে অর্থনীতি, এই হবে শিক্ষানীতি। যে দল ক্ষমতায় আসবে তার দায়িত্ব হবে যে আমাদের ইচ্ছার প্রকাশ, এই সংস্কার প্রস্তাবাবলী, রিফ্লেকশন অফ আওয়ার পপুলার উইল, পাবলিক উইল, তাকে তুমি ইমপ্লিমেন্ট করো। আমি কোনোই কারণ দেখি না আমি সামরিক বাহিনী আসার। কারণ এখনো জনগণ এই সরকারের সঙ্গে আছে। সরকার চেষ্টা করছে, এবং নকিব ভাইয়ের সঙ্গে আমি একমত হয়ে বলি, প্লিজ হতাশ হবেন না, ইম্পেশন হবেন না। এই যে দেখি না আমরা ইন্টারনেটে, কারা করে এরা? এই প্রবাসে যারা বসে আছে, কাজকর্ম নেই, আওয়ামী লীগের প্রাক্তন আওয়ামী লীগেররা হায় উতাস করছে, কবে আপা ঘরে ফিরে আসবে, ট্রাম্পের ছবি নিয়ে দাঁড়াবে। তাদের কথা বিশ্বাস করবেন না, কারণ বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াবেই। হ্যাঁ,
আপনাদের আমাদের কিন্তু সময় অনেকক্ষণ বেশ কিছুক্ষণ আগেই অতিবাহিত হয়ে গেছে। আমি তারপর চালিয়ে যাচ্ছিলাম, কারণ বেশ কিছু কথা আছে শোনার দরকার পড়ে। এটা সময়ের সাথে বন্ধ করে দিলে অনেক কিছু পরিষ্কার হয় না। শেষ করব, কিন্তু আমি দুটি কথা আপনাদেরকেও বলতে চাই, সবাইকে জানিয়ে রাখতে চাই। বাংলাদেশে যেটি হচ্ছে তার জন্য সময়ের প্রয়োজন। এটা আপনারা যেরকম বললেন, আমাদের সবাইকে এটি বোঝা উচিত। ইমপ্লিমেন্টেশন যেটা আছে এটা ইনারা করবেন না, নীতিমালা মানে দেবেন, এটি দেওয়ার সময়টা পর্যন্ত তাদেরকে দেওয়া উচিত। হ্যাঁ, দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতিতে, কিন্তু কেনর প্রশ্নটা আমাদের জানা উচিত। ঊর্ধ্বগতি কেন হলো? এই সবই সমস্যার সমাধান হবে, একটু সময় লাগবে। আসি ট্রাম্পের ব্যাপারে। ট্রাম্প যে কথাবার্তা বলছেন তাতে আমার রীতিমতো সংশয় তৈরি হয়েছে যে সোশ্যাল সিকিউরিটি এবং ইবিটি কার্ডের মতো যে সেফটি নেটগুলি আসলে বজায় থাকবে কি না। এটি আমার আশঙ্কা। আমি আশা করি আশঙ্কাটা সত্যে পরিণত না হোক, কিন্তু এর আশঙ্কাটা খুবই একেবারে অমূলক নয়। আরেকটি ব্যাপার আমার যেটি মনে হচ্ছে সবার জানা উচিত, গতবার যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, উনি কিন্তু খুব ভালো অর্থনৈতিক অবস্থায় এসেছিলেন এবং এটির সাফল্য উনি ভোগ করেছেন, বড় বড় কথা বলেছেন। আনলাইক লাস্ট টাইম, এবারে কিন্তু উনি ভালো অর্থনৈতিক অবস্থায় আসছেন না। সো ফর হিম টু রিয়েলি স্ক্রু ইট আপ রিয়েলি ব্যাড, খুব হাইলি লাইকলি। আমি এখনও বলছি আই হোপ ইট ডাজন্ট হ্যাপেন, কারণ সবচেয়ে সাফার হবেন যেই প্রান্তিক পর্যায়ের মানুষ তাকে ভোট দিয়েছেন তারাই। হাসান ফেরদৌস, নাকিবুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনি ভালো থাকবেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আশা করি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আমাদের সাথে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।